আজ সকাল থেকেই আজ বাংলা চ্যানেলে বেশ ব্যস্ততা, কারণ এই প্রথম কোনো ক্রিমিনালের কথা সরাসরি জানানো হবে। এদের কথা সাধারণত জানা যায় পুলিশের থেকে, তবে এই প্রথম এভাবে সামনাসামনি সব জানা যাবে, আর সেটা বলবে তারই পরিবারের লোক। ওই দিক থেকে একজন বলল, উফ, আজ আমাদের চ্যানেলে টিআরপি যা হবে না, ভেবেই মজা লাগছে। আরে টিআরপি কেন, কোনো প্রডিউসারের স্টোরি নিয়ে বই বানালে যা চলবে তুই ভাবতেও পারছিস না। ওদের কথা বলার মাঝেই ওদের হেড এসে বলে, কিরে, সব রেডি তো? হ্যাঁ স্যার। ওকে, ম্যাডামকে ডাকছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমরা ভীষণ এক্সাইটেড। কিছুক্ষণ পর একজন মহিলা ভিতরে প্রবেশ করে। তাকে দেখে একজন এগিয়ে গিয়ে বলে, ম্যাম, আমরা কি শুরু করতে পারি? শুরু করুন। এই, লাইটস অফ করো। প্রথমে জানতে চাইবো যে আপনি সব বলতে রাজি হলেন কেন, মানে এতদিন পর কেন? এতদিন বলিনি কারণ কেউ বিশ্বাস করতো কিনা জানা ছিল না, কিন্তু এখন সময় পরিস্থিতি দেখে আমার মনে হয়েছে এটা সকলের কাছে বিশ্বাসযোগ্য হলেও হতে পারে। এই বিষয়টা আমার গোটা জীবন। কিন্তু এরকম একটা ঘটনা আঁকড়ে কি সত্যিই বাঁচা যায়? কতটুকু জানেন? শিখি ভাগো না। বেশ, আপনিই বলুন, আজ না হয় নতুন করেই জানবো সবটা। আচ্ছা, আপনি কি জন্মান্তরে বিশ্বাস করেন? জানি না করেন কিনা, তবে এটা যদি কোনো গুণী ভালো মানুষের হতো তবে এটা সত্যিই একটা নিদর্শন হতো। কিন্তু একজন খুনির জন্মান্তর, এটা বোধহয় কারো কাম্য নয়। আর সত্যি বলতে, জন্মান্তর নাকি অন্য কোনো মানসিক সমস্যা তা সত্যিই জানা নেই। যাকগে, শুনুন তাহলে। বেলা বয়ে যায়, সে গেছে কাদের নাই। জ্যোৎস্না গাছে ফুল ধরেছে, খোকা ঘরে আয়। একটা অস্ফুট স্বরে গুনগুন করে সে গানটা গেয়ে যাচ্ছে। হালকা আলো জ্বলছে ঘরে, তাতে বোঝা যাচ্ছে তার মুখে একটা হালকা হাসির ঝিলিক। আর এই হালকা আলোতেই মেঝেতে বসে সে তার ছুরিতে ধার দিচ্ছে। দেখতে ছোট হলেও ধার দেওয়ার পর এটা অনেক বড় অস্ত্রকেও হার মানাবে। এইভাবেই তৈরি হয়েছে, অনেক খুঁজে পাওয়া গেছে ছুরিটা। এই আধো অন্ধকারেও তার নিখুঁত ধার দেওয়া দেখে যে কেউ বলে দেবে এটা তার রোজকার কাজ। সে প্রায় 2 বছর ধরে এটাই করে যাচ্ছে। ছুরির ধার দেওয়ার আওয়াজ শুনে একটা ছায়ামূর্তি এসে দাঁড়ালো দরজার কাছে। কিছুক্ষণ নিষ্পলক চোখে সবটা দেখে আবার চলে গেল। এই পাগলামি যে আর কতদিন চলবে তার জানা নেই। প্রতিবার এরকম পাগলামি টানা অনেক দিন ধরে চলে, তারপর একটা বিরতি, তারপর পুনরায় শুরু করে। এই মানুষটাকে এভাবে দেখতে পারে না সে, তবুও সে যেন অসহায়। আসলে মন আর মস্তিষ্কের মাঝে যখন মস্তিষ্কে গেঁথে থাকা একটা ঘটনা দিয়ে সবটা ভাবে, তখন সেই মানুষটার ভালো করতে গেলে যে মানুষটাই হারিয়ে যায়। তাই মনের সাথে অনেক লড়াই করে সবটা সময়ের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে। এসব ভাবতে ভাবতেই ওখান থেকে সরে চলে গেল সে। ছুরিতে ধার দেওয়া শেষ করে সেটা যত্ন করে রেখে দিল। তারপর ফোনটা হাতে নিয়ে খুব মন দিয়ে একটা ভিডিও দেখতে লাগলো। গুনগুন করা বন্ধ হয়ে গেছে, আর তার জায়গায় ধীরে ধীরে ওর চোয়াল শক্ত হয়ে উঠতে লাগলো। বেশ কয়েকবার ভিডিওটা দেখে ফোনটা রেখে দিল, আর তারপর চোখ বন্ধ করে একটা মুখের ছবি ভালো করে এঁকে নিল নিজের মস্তিষ্কে।
আর তার সাথেই মুখে একটা হাসির রেখা খেলে গেল। ইয়োর টাইম স্টার্টস নাও। নিজেকে খুব শক্তিশালী ভাবো, তাই না? দেখি কে বাঁচায় তোমায়। কি করিলে বলো পারিবে বাঁচিতে থাকিতে আরো কিছুদিন? কথাগুলো বলেই নিজের ঘরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে নেয়। তারপর নিজেকে একটা ব্ল্যাক হুডির আড়ালে ভালোভাবে লুকিয়ে নিয়ে বেরিয়ে যায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। সে যেন রাস্তার অন্ধকারের সাথে একেবারে মিশে গেছে। এটাও একটা ট্যালেন্ট, সেটা নিয়ে তার বেশ গর্ববোধ হয়। ধীরে ধীরে সে এগিয়ে গেল তার গন্তব্যের দিকে। একটা লোকের পিছু নিয়েছে সে, আর এমনভাবে নিয়েছে যে কেউ বুঝতেই পারবে না। তারপর একটা সূক্ষ্ম টান ছুরিটা দিয়ে ঠিক নলি বরাবর। লোকটা ছটফট করছে, চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। এবার একটা বড় পাথর নিয়ে মাথাটা থেঁতলে দেয় সে। সব চুপচাপ। কিছুক্ষণের মধ্যেই নিজের কাজ শেষ করে আবার বাড়িমুখ হলো সে। বাড়ি এসে হুডি আর গ্লাভস খুলে প্রথমে ছুরিটা আর তারপর গ্লাভসটা ভালো করে অ্যালকোহল দিয়ে ধুয়ে নিয়ে ঘরে চলে যায় সে। আজ আবার শান্তির ঘুম হবে। পরের দিন সকালবেলা থেকেই টিভির নিউজ চ্যানেল খুলে বসে আছে। প্রতিটা চ্যানেলেই এক খবর, তাই চ্যানেল পাল্টে বারবার খবরটা দেখছে আর অদ্ভুত এক আনন্দ হচ্ছে তার। শহরের বুকে আবারও নৃশংস হত্যা এক পুরুষের। পুলিশ সূত্রে জানা গেছে তার গলার নলি কেটে খুন করা হয়েছে আর মাথা থেঁতলে দেওয়া হয়েছে খুব বাজেভাবে। তার আই কার্ড দেখে পরিচয় অনুমান করেছে পুলিশ, তবে এখনই কিছু বলতে নারাজ তারা। আগের দুটো খুনের মতো এখানেও বডির পাশে রক্ত দিয়ে লেখা, আমি পাপী, আমি খুনি, এটাই আমার শাস্তি। মন দিয়ে একের পর এক চ্যানেল বদলে শুনছে, আর তার সাথেই মুখে একটা তৃপ্তির হাসি খেলে যাচ্ছে তার। আর বলে চলেছে, ধরবে ধরবে করছে কিন্তু ধরতে পারছে না। গোলক ধাঁধায় দাবার খেলা শুরুতেই শেষ, আবার সেখান থেকেই শুরু। খোঁজ করতে থাকো। অপরদিকে পুলিশদের মাথা খারাপ হবার জোগাড়, কারণ সমস্ত ঝামেলা তো তাদেরই পোহাতে হচ্ছে। তাই বিরক্ত হয়ে ওসি সামন্ত বলল, ধুর, আর ভালো লাগে না। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। 1 মাসের মধ্যে 5টা খুন, তাও একইভাবে, আর কোনো ক্লু নেই। সিরিয়াল কিলিংয়ের মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। কি জন্য যে রাগ কিছুই বুঝতে পারছি না। খুন করে মাথা থেঁতলে পাশে আবার লিখে রেখে গেছে, অথচ কেউ দেখতেই পেল না। যা বলেছেন স্যার। অবশ্য রাস্তাগুলো রাতের দিকে নির্জন থাকে, এই সুযোগটাই সে নিয়েছে। শুধু তাই নয়, সে বেশ দক্ষও বটে। নয়তো এক আঘাতে কোনো রকম হাতাহাতি ছাড়া গলার নলি কাটতে পারত না। শুধু তাই নয় বস, এমন করে খুনটা করেছে যে না কেউ দেখতে পেয়েছে আর না তো সিসিটিভিতে ধরা পড়েছে। তার উপর আবার মাথা থেঁতলে দেওয়া আর ওই এক ছড়া লেখা। এবার না আমাদের চাকরি নিয়ে টানাটানি হয়। এই সাইকো কিলারটাকে ধরতেই হবে স্যার। আমাদের সোর্সকে আরও ভালো করে কাজে লাগাতে হবে। যদি কিছু জানা যায়, তবে মনে হয় না এইভাবে কিছু হবে। কারণ যত সিরিয়াল কিলার পুলিশ রেকর্ডে আছে বা যারা সুপারি নিয়ে খুন করে, সকলকে জেরা করা হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। একটা লিঙ্ক দরকার, যেটা পাওয়াই দুষ্কর হয়ে উঠেছে। আচ্ছা শোনো, যারা খুন হয়েছে তাদের সব ডিটেলস নিয়ে এসো তো দেখি। ভালো করে আবার দেখতে হবে কোনো মিল আছে কিনা। আচ্ছা স্যার, বলছি কেসটা নিয়ে ওপর মহলের সঙ্গে আলোচনা করলে ভালো হতো না? তারা যদি একটু সাহায্য করতো তাহলে সুবিধাই হতো। কথা তো হয়েছে বোস, তারা বলেছে কেসটা খুব তাড়াতাড়ি গোয়েন্দা বিভাগে চলে যাবে।
তবুও আমাদের নিজেদের দিক থেকে ত্রুটি রাখলে চলবে না। তুমি সব নিয়ে এসো। আচ্ছা, আমি সব নিয়ে আসছি। কথাগুলো বলে চলে যায় সে, আর বেশ কিছুক্ষণ পর এক গাদা ফাইল নিয়ে পুনরায় ফিরে আসে সে। তবে এবারেও রেজাল্ট সেই শূন্য। পুরো ঘটনাই অন্ধকারে ঘেরা, সেখানে যেন কোনো আলোই নেই। অগত্যা কেস চলে গেল গোয়েন্দা বিভাগে, আর স্বয়ং আদিনাথ সেন এই কেসের হেড। কেসটা হাতে পেয়েই উনি নিজে সামন্তকে ফোন করে জানান উনি আসবেন। কথা মতো বিকেলের দিকে উনি এলেন। ওনাকে দেখে সামন্ত এগিয়ে যায়। স্যার বসুন, কি খাবেন, চা না কফি? আমি এখানে খেতে আসিনি, কাজের কথায় আসা যাক। নিশ্চয়ই স্যার। আসলে ব্যাপারটা হয়েছে কি। যা জিজ্ঞেস করছি তা বলুন, এত কথা জেনে কাজ নেই। হ্যাঁ স্যার, বলুন কি জানতে চান। কতদূর এগিয়েছেন? খুনের প্যাটার্ন একই। প্রথমে নলি কেটেছে আর তারপর মাথাটা থেতলে দিয়েছে। তাই আমরা ওই মিসিং রিপোর্টগুলো ভালো করে স্টাডি করছিলাম। কি পেলেন তাতে? তেমন কিছুই না, তবে এখনো দেখছি ভালো করে। ওগুলো আমাকে দিন। আদিনাথের কথায় সামন্ত সব ফাইল ওনাকে দিয়ে দেয়। ও বেশ ভালো করে সবটা অনেকক্ষণ ধরে দেখে। পরে বেশ কিছু সময় পর আদিনাথ বলেন, এদের মধ্যে বেশ কিছু মিল আছে। এরা সবাই হয় জুয়া খেলতো, নয় রাতের পর রাত মদ খেয়ে বুঁদ হয়ে বারে পড়ে থাকতো। ফলে বিগত কিছুদিন অনেক ধার দেনা হয়েছে। শুধু তাই নয়, এদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের কেস ফাইল হয়েছিল। মানে কেউই তেমন সাধুপুরুষ নয়। তাহলে তো হয়েই গেল, পুরো ওপেন অ্যান্ড শাট কেস। কি বলছেন? কি হয়ে গেল? না, বলতে চাইছি এদের মৃত্যু রহস্য খুঁজে কি হবে? বেঁচে থাকলে তো এদের জেলের ভাতই খেতে হতো। আপনি কি এটা দেখেছেন যে এরা কেউ সোনা ব্যবসায়ী, কেউ ভালো চাকুরিরত, আবার কেউ প্রমোটার? বুঝলেন তো, এদের মধ্যে কেউই কিন্তু খুব গরিব বা অভাবের সংসারে থাকতো এমন নয়। তাই এই কেস এইভাবে শেষ হবে না। অপরদিকে রাকেশ রাগে গজগজ করতে করতে বাড়ি এসেছে একটু আগে। রত্না ওকে দেখে এগিয়ে আসে। কি হয়েছে? তুই এমন করছিস কেন? বল আমাকে। আরে বলবি তো। এরা ভাবে কি নিজেদের? হ্যাঁ, এরা কি সবাই সাধু পুরুষ? কি সব বলছিস তুই? না 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 না, আমি ছাড়বো না, কিছুতেই এদের ছাড়বো না। আরে কি হয়েছে বল না। পুলিশ নাকি ওদের বাঁচাবে, আমি এটা হতে দেবো না। আর কারো জীবন নষ্ট আমি হতে দেব না। আচ্ছা, তুই কি সবার দায়িত্ব নিচ্ছিস? ওর কথা শুনে ও একটা হাসি দেয়, তারপর শান্ত হয়ে বলা শুরু করে। আমার তখন 10 বছর বয়স, আর তুই তখনও হোসনি। আমি প্রায় দেখতাম মা আর বাবার মধ্যে অশান্তি হতো। ছোট ছিলাম, অত বুঝতাম না, আর মাও তেমন কিছু বলতো না। প্রায় মাকে মারত, আর মা মার খেয়ে পড়ে থাকতো মাটিতে। দেহটা অসাড় হয়ে যেত, তবুও কিছু বলতো না। তারপর তুই হলি। তোকে মা সবসময় বাবার থেকে দূরে রাখতো। কেন জানিস? কারণ সে তোকে যে কোনো দিন মেরে ফেলতে পারত। ওর কথা শুনে চুপ করে যায় ওর বোন রত্না। দাদা, তুই আমাকে এসব আগে বলিসনি কেন? কারণ আমি চাইনি যে তুই ওই ভয়ঙ্কর ঘটনাগুলোর সাথে পরিচিত হ। আমাকে আর ঘাঁটাস না, হয়তো ধরা পড়ে যাব আমি, কিন্তু তার আগে যতজন এমন অমানুষ দেখবো ওদের আমি শেষ করে দেবো। এদের মেরে ফেলার জন্য আমার ফাঁসি হলেও আমার কিছু যায় আসে না, এতে কিচ্ছু না। রাকেশ রাতের বেলায় একজন খুনি হলেও সকালবেলা সে একজন ভদ্রলোক। ভালো মাইনে চাকরি করে সে। শুধু তাই নয়, অফিসে নিজের ব্যবহারের জন্য সে অনেকের প্রিয় পাত্র। তার এই রূপটা কেউ জানে না। রত্নাকে সে সবকিছু দেওয়ার চেষ্টা করে,
মাধ্যমিক পাশ করার পর থেকেই নিজের আর রত্নার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল রাকেশ। ততদিনে মা বাবা দুজনেই মারা গেছেন। মামা দায়িত্ব নিলেও 2 বছরেই ওরা দুজন ওদের কাছে বোঝা হয়ে গেছিল। তাই কোনো রকমে মাধ্যমিক অবধি ওদের মন জুগিয়ে চললেও মাধ্যমিকের পর একটা কাজ জোগাড় করে ওকে নিয়ে চলে আসে একটা 1 কামরার ছোট ঘরে। তখন অবশ্য জুতো পরিষ্কার থেকে খবরের কাগজ দিয়ে ঠোঙা বানানো সব রকম কাজই করেছে সে। আর তারপর ভালো রেজাল্ট থাকায় স্কলারশিপ পেয়ে যায়। ফলে দুবেলা খাবার আর পড়াশোনার তেমন সমস্যা হয়নি ওদের। ওর এই জীবনটা অনেকেই জানে, তবে যেটা জানে না তা হলো ওই অন্ধকারের মধ্যে হয়ে যাওয়া দুর্ঘটনাগুলো। তা নিয়ে অবশ্য ওর কোনো অনুতাপ নেই। ও তো বিচার চেয়েছিল, কিন্তু তাতে কি আর লাভ হয়েছে? তাই নিজেকে নিজেই বিচার দিয়েছে রাকেশ। কথাগুলো ভাবতে ভাবতেই কখন যে সে ঘুমিয়ে পড়েছে ও নিজেও জানে না। ঘুম ভাঙে অ্যালার্মের আওয়াজে। উঠে রোজকার মতো রান্না করে দুজনে খেয়ে নেয়। সেদিন রত্না ওর এক বন্ধুর বাড়ি যাবে, সামনেই পরীক্ষা, তার প্রিপারেশন করতে। তাই ওকে ওর বন্ধুর বাড়ি পৌঁছে দিয়ে অফিসে চলে যায় রাকেশ। অফিসেও তখন স্টোনম্যান নিয়ে কথা হচ্ছে। ওর একটা অদ্ভুত অনুভূতি হয়, এরা ওকে স্টোনম্যান নাম দিয়েই দিল তাহলে। একজন ওর দিকে এগিয়ে এসে বলল, কি ভাইয়া, খবর শুনেছো তো? কোন খবর বলতো? কোন খবর? স্টেটম্যানের খবর, এটাই তো এখন হেডলাইন। না, আমার এসব একদম ভালো লাগে না। তা ঠিক, তুমি যা নিরীহ এটাই স্বাভাবিক। কথাগুলো বলে লোকটা চলে যেতেই ওর মুখে একটা হাসি রেখা খেলে যায়। ও নিজের ডেস্কে বসে ভাবতে থাকে, আমি কি সত্যি খুব খারাপ? কিন্তু ওরা যে আমাকে বাধ্য করলো এসব করতে, তাহলে ওদের কেন কোনো দোষ নেই? আমি একাই খারাপ কেন? কেন এমন হলো? আর ভাবতে পারছে না ও। তাই অফিস থেকে একটু আগেই বাড়ি চলে যায়। দাদা, মা কিভাবে মারা গেল? তুই হঠাৎ এসব জিজ্ঞেস করছিস কেন? আমি সবটা জানতে চাই। আমার তখন 12 বছর বয়স, আর তোর 2। একদিন টাকা নিয়ে ওদের মধ্যে অনেক ঝামেলা হয়। এক পর্যায়ে তাতে মারামারিতে পরিণত হয়। আর তখনই বাবা মায়ের মাথাটা বেশ কয়েকবার জোরে দেওয়ালে আঘাত করে। আমি মাকে বাঁচানোর জন্য একটা ফুলদানি ছুঁড়ে মারি বাবার মাথায়। এতে বাবা থামলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মা আমাকে বলে আমি যেন তোকে নিয়ে এখান থেকে চলে যাই, কিন্তু সেদিন আমি তা করতে পারিনি। তারপর মা মারা যাওয়ার পর অদ্ভুতভাবে বাবার মধ্যে একটা পরিবর্তন আসে। তখন আবার সব ভালো কাটছিল, তবে ভালোর বোধহয় আমাদের সাথে থাকতে আপত্তি ছিল। তাই মাস কয়েক পর বাবা আবার মদ খেতে শুরু করে, আর তার আক্রোশ মেটাতো আমাদের উপর। এরকমই একদিন হঠাৎ করে মদ খেয়ে এসে তোর উপর ঝাঁপিয়ে পড়ে, আর তখন আমার চোখের সামনে মায়ের মুখটা ভেসে ওঠে। আমি আর নিজেকে সামলাতে না পেরে একটা লাঠি নিয়ে মাথায় মেরে দিই, আর তাতেই। কথাটা শেষ করতে পারে না রাকেশ। কান্নায় ওর গলা ভিজে আসছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে উঠে চলে যায় ও। ওইদিকে আদিনাথরাও তেমন ভাবে জোরালো কোনো মোটিভ বা প্রমাণ খুঁজে পাচ্ছে না। আদিনাথের মাথায় একটাই কথা ঘুরছে, এত হিংস্র একজন মানুষ কিভাবে মিশে আছে এত ভালোভাবে। কেউ কেনই বা তা বুঝতে পারছে না। আদিনাথ পুরো বিষয়টাকে মাথার মধ্যে গোছানোর চেষ্টা করে, তবে সবকিছুর হিসেব কি এত সহজে মেলে? তাই আদিনাথও ঘুরে ফিরে একটা জায়গাতেই আটকে যাচ্ছে, যে লোকটা কেন এত নির্মম কাজ করছে, আর কেনই বা কেবল এরকম নেশাখোর মানুষকেই বা মারছে। তাই সে আগের সমস্ত রেকর্ড ঘাঁটতে শুরু করে।
কেশের কথাটা শুনেই রহস্যের আভাস পেয়েছিল সে, তবে তা যে এমন হবে তা তার কল্পনাতেও ছিল না। অন্যদিকে রত্না সমস্ত ঘটনাগুলো কল্পনা করার চেষ্টা করতে থাকে। না, তার কল্পনাতে কিছুই তেমন ধরা দিচ্ছে না। অন্যদিকে রাকেশ নিজের হুডিটা পরে ঘর থেকে বেরিয়ে এসে রত্নাকে বলে, আমি জানি না তুই আমাকে কি ভাবিস, আর আমি তোর ভাবনা বদলাতেও চাই না। শুধু কিছু জিনিস তোকে দেখাতে চাই। চল আমার সাথে। কোথায় যাব? চল, গেলেই দেখতে পাবি। রাতের অন্ধকারের সাথে মিশে দুজনে আস্তে আস্তে হাঁটতে থাকে। দুজনে একটা একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। রাকেশ ওকে আস্তে করে বলল, এই জানলা দিয়ে দেখ এদের আসল রূপ। ভদ্রবেশী নরপশু এক একটা। ওর কথা মতো ভেতরে তাকাতেই রত্না অবাক হয়ে গেল। একটা মদ্যপ লোক তার স্ত্রীকে মারছে। ও আর দেখতে পারল না, চলে গেল ওখান থেকে। রাকেশও এলো ওর পিছন পিছন। কি রে, কি হলো? এবার বুঝলি তো এরা কেমন? দেখ, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু কাল যদি তুই পুলিশের কাছে ধরা পড়িস তখন কি হবে? ওরা তো মানবে না এ কথা। তা আমি জানি, ওরা টাকা ছাড়া আর কোনো কথাই শোনে না। যাকগে, কি হবে পরে ভাববো, এখন বাড়ি চল। বাড়ি এসে রত্না চুপ করে বসে থাকে। কোনটা ঠিক আর কোনটা ভুল তাও বুঝতেই পারছে না। আর রাকেশ ছক কষতে থাকে কিভাবে সে ওই লোকটাকে মারবে। এদিকে আদিনাথ একটা লিস্ট করেছে মৃত ব্যক্তিদের মতো যারা নেশা করে, জুয়া খেলে বা গৃহবধূদের নির্যাতনের কেস আছে। পুলিশ স্টেশনে উনি ও সামন্ত মুখোমুখি বসে আছেন। স্যার, এ তো বিশাল লিস্ট। এখান থেকে কে ওর টার্গেট তা কি করে বুঝবো বলুন তো? আর এখন যদি ওদের সবার উপরে নজর রাখতে যাই তাহলে তো পুলিশ স্টেশন ফাঁকা হয়ে যাবে। এদের কেউ ওর নেক্সট টার্গেট নয়। মানে তাহলে এরা কারা? এরাও ওদের মতোই জুয়ারি, বউকে মারে, মানে পুলিশের খাতায় নাম আছে। তবে নেক্সট টার্গেট ঠিক করব আমি। মানে খুনিকে জানা নেই অথচ টার্গেট আপনি ঠিক করবেন? আচ্ছা, কখনো স্বীকার করেছেন আপনি? কি যে বলেন স্যার, আমি সবসময় পড়াশুনো নিয়েই থেকেছি। আর তাছাড়া শিকারের মূল জিনিস হলো টোপ। টোপ যদি ঠিক মতো হয় তবে ঘন জঙ্গলেও শিকার ঠিক ধরা দেবে। আর এখন সেটাই দরকার। কিন্তু তা কি করে সম্ভব? সম্ভব করাটাই তো আসল কাজ, আর কাজ হলেই দেখতে পাবে। এখন চলি, অনেক কাজ বাকি। আদিনাথ কথাগুলো বলে চলে যেতেই কি যে বলে কি জানি বাবা, হেঁয়ালিতে ভরা একটা লোক। আদিনাথ মনে মনে একটা পরিকল্পনা করে নেয়। আর ওর পরিকল্পনা মাফিক রাকেশের চোখের সামনে আসতে থাকে এক অত্যাচারিত গৃহবধূর কথা, যে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে অথচ কোনো বিচার পাচ্ছে না। ফলে ওর রাগটা এবার গিয়ে পড়ে ওই লোকটার ওপর। রাকেশ ওই লোকটাকে খোঁজার চেষ্টা করতে থাকে। শিকারী যেমন নিজের শিকার কোনো না কোনোভাবে খুঁজে নেয়, রাকেশের ভেতর লুকিয়ে থাকা শিকারীটাও ওই লোকটাকে খুঁজেই নেয়, অথচ টেরও পায় না এবার ও নিজেই শিকার। আদিনাথও এই অপেক্ষাতেই ছিল। ধীরে ধীরে ওর সামনে বারবার এই একই ঘটনা তুলে আনতে থাকে, কখনো টিভির মাধ্যমে তো কখনো খবরের কাগজের মাধ্যমে। তবে ওর পরিকল্পনায় একটা ভুল হয়ে যায়। ফলে রাকেশ এই লোকটাকে টার্গেট করলেও আগে আরও একটা লোককে মেরে ফেলে। ফলে শহর আবার উত্তাল হয়ে ওঠে। আর একটা খুন হয়ে গেল স্যার। বলেছিলাম না অন্ধকারে এভাবে ঢিল ছোঁড়া ঠিক নয়। দেখুন কি করবেন এখন। আদিনাথ মুখে কিছু না বললেও মনে মনে ঠিকই ওর সিদ্ধান্তে স্থির থাকে। এদিকে রত্না এসে রাকেশকে বলে, তুই কি সবাইকে বিচার দেওয়ার দায়িত্ব নিয়েছিস নাকি? বন্ধ কর এসব। তুই তো সেদিন নিজের চোখেই সব দেখলি।
তাও কেন বলছিস এসব? হ্যাঁ দেখেছি। তবে তুই কি একটা জিনিস বুঝতে পারছিস যে আজ কতগুলো লোকের রক্ত লেগে আছে তোর হাতে? তোর যখন এতই এসবের শখ ছিল তাহলে পুলিশ হতে পারতিস, তা না করে এইভাবে একজন সিরিয়াল কিলার হয়ে গেলি তুই। তুই যা এখন, ভালো লাগছে না আমার। আসলে কি জানিস, তোর ওসব একটা বাহানা। তুই আসলে একটা পশু, যার সাথে ওদের পার্থক্য নিতান্তই সূক্ষ্ম। আমাকে কে খুনি বানিয়েছে? এই সমাজ। সেদিন তো গেছিলাম ওদের কাছে, বলেছিলাম স্যার বাঁচান দিদিকে, ওরা মেরে ফেলবে। মাকে হারিয়ে যে দিদিকে আঁকড়ে ধরেছিলাম তাকেও বাঁচাতে পারেনি, ওরা সাহায্য করেনি সেদিন। সবাই সংসারে এরকম হয় বলে এড়িয়ে গেছিল, আর পুলিশ তারা শুধু মজাই উড়িয়েছিল কথাগুলোর। না, যা করেছি তা ঠিক করেছি, একদম ঠিক করেছি। ওদের কাউকে বাঁচতে দেব না আমি, কাউকে না। জানিস, তোকে একটা কথা বলা হয়নি। কি কথা বল? আমি যখন সেদিন বাবাকে মেরে ফেলি তখন এই রক্তের স্রোত দেখে খুব চেনা লেগেছিল। মনেই হয়নি যে প্রথম দেখছি আমি ওই রক্তের স্রোত, কিন্তু সত্যি ওটা প্রথম ছিল। মানে কি বলছিসটা কি তুই? তারপর যখন দ্বিতীয় জনকে খুন করি তখন মাথার মধ্যে এরকম আরো কোনো দৃশ্য ভাসতে থাকে। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে, তাই একজন ডাক্তারের কাছে যাই। উনি কি বলেন জানিস? আমার নাকি জন্মান্তর হয়েছে, আর রক্ত দেখে সেটাই আমার মধ্যে আবার জেগে উঠেছে। এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? আরে কে বলেছে তোকে এসব? তার সাথে আমি কথা বলতে চাই। না, একদম না, ভুলেও এসব মাথায় আনিস না। কেন না? কেন আমি কথা বলবো? তা তো হবে না, কারণ আমি ওই ডাক্তারকেই মেরে ফেলেছি। কারণ এই জন্মে আমি ধরা দেব না, কিছুতেই না। কথাটা বলেই ও পাগলের মতো হাসতে থাকে। কিছুক্ষণ পর আবার বলে, তাই তো সকালে একজন ভালো মানুষের মতো থাকি। কেমন প্ল্যানটা বল? কি হলো, চুপ করে গেলি কেন? এরকম করিস না, কথাটা শোন আমার। দেখ, যা করেছিস তা তো বদলানো যাবে না, কিন্তু আর এসব করিস না। না, সে আর কোনো কথাই শোনেনি। কথায় আছে মানুষ অভ্যাসের দাস। ঠিক তেমনই রাকেশও সেই পর্যায়ে চলে গেছে। প্রথম দুটো খুনকে নিছক আবেগের বশে করলেও পরের প্রতিটা খুন পূর্ব পরিকল্পিত ছিল। খুন করার নেশায় ডুবে যাচ্ছিল। যেটাকে ও বিচার করার নাম দিয়েছিল সেটা আসলে ওর একটা মানসিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রত্না ওকে বোঝানোর চেষ্টা করলেও কোনো কথা শোনার অবস্থায় ও আর নেই। অবশেষে রাকেশ আদিনাথের পাতা ফাঁদে পা দিয়েই দিল। রাকেশ আবার ওই লোকটাকে খুঁজতে শুরু করে। এদিকে রত্না চেষ্টা চালিয়ে যাচ্ছে ওকে আটকানোর। না, কোনো লাভ হয়নি। রাকেশ লোকটাকে খুঁজে বের করে ফেলেছে আর একটা সুন্দর পরিকল্পনা করে ফেলেছে তাকে মেরে ফেলার। রত্না সবটা জানতে পেরে ওকে ঘরে আটকে রাখলেও ও নিজের কাজে বেরিয়ে পড়েছে। এদিকে আদিনাথ ও সামন্ত আর পুলিশ বাহিনী নিয়ে তৈরি হয়ে আছে। অন্ধকারের মধ্যে যেন মিশে আছে সবাই। সামন্ত আদিনাথকে বলল, স্যার আর কতক্ষণ? ঠিক বলতে পারছি না। আদিনাথের এই উত্তরে সামন্ত যেন আকাশ থেকে পড়ল। অবশ্য এটাই স্বাভাবিক। আদিনাথ যেখানে আছে সেখানে তো সময় বলে কিছুই হয় না। তবে ওদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ঘণ্টাখানেকের মধ্যেই অন্ধকার ভেদ করে এক ছায়ামূর্তিকে ছুটে যেতে দেখা গেল, আর তার পিছনে আরেকজন ছায়ামূর্তি। এটুকু সময়ের মধ্যে আদিনাথের কথায় সবাই সবার পজিশন নিয়ে নিয়েছে। আচমকাই পিছনে থাকা ছায়ামূর্তিটা হঠাৎই সামনের জনের উপর হামলা করলো। তবে তার কাছে এটা অতর্কিত যে নয় তা তার প্রতিরক্ষা করার পদ্ধতি বলে দিল।
দুজনের মধ্যে বেশ ধস্তাধস্তি হচ্ছে। শুধু তাই নয়, তাদের মধ্যে বেশ তর্ক হচ্ছে সমান তালে। আজ তোর শেষ দিন, অনেক উড়ে নিয়েছিস তুই। কেন? কি করেছি আমি? কি করেছি? হ্যাঁ, কি করেছি? জানিস না বুঝি? জুয়ো খেলে টাকার জন্য বউকে মারিস, আবার বেশি বলিস। দেখো, তোমার কিন্তু ভুল হচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা। একদম মুক্তি দেবো আজ, যাকে বলে চির শান্তি। বলেই ছুরিটা গলায় চালাতে গেলে আদিনাথ একটা ব্ল্যাঙ্ক ফায়ার করে। বন্দুকের সাথে সেও গর্জে ওঠে। হাত তুলুন, একদম চালাকি নয়। ও, তো এদের বাঁচাতে এসেছেন আপনি? ও, সেটাই তো আপনাদের কাজ। এদের কাছে টাকা আছে, তাই এদের সঙ্গে দেওয়াই বুদ্ধিমানের লক্ষণ আমি জানি। ওনাকে মারতে চাইছেন কেন? ওর মতো জুয়ারি বেঁচে থেকে কি করবে? সেটা আইন বুঝবে। আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। আইন শাস্তি দিলে আমাকে কিচ্ছু করতে হতো না। এত রাগ কিসের আপনার? কি লাভ হচ্ছে আপনার এসব করে? রাগ, ঠিক বলেছেন, রাগ। এদের উপর আমার অনেক রাগ জমে আছে। এদের সবাইকে শেষ করে দেবো। এটা কোনো সমাধান নয়। আপনি এবার সারেন্ডার করুন। সারেন্ডার তো করব, কিন্তু সমাধান কি? সমাধান কোনটা? যারা দুর্বল তারা সবটা মেনে নিয়ে মরে যাবে, এটাই তো। এটাই 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 আপনি ঠিক কি বলতে চাইছেন? রাকেশ এবার ধীরে ধীরে শান্ত হয়ে বলতে শুরু করলো। জানেন, তখন সবে 10 বছর বয়স। মা বাবার ঝগড়া আর মারামারি দেখেই 10টা বছর পেরিয়েছি। তবুও এমন কাউকে মনে পড়ে না যে এসবের প্রতিবাদ করত। দেখতে দেখতে আরো 2 বছর কেটে গেল। বোন তখন সবে 2 বছরের। একদিন মা আর সহ্য করতে না পেরে মরেই গেল, কিন্তু তাতেও শিক্ষা হয়নি ওই লোকটার। তার সব রাগ আমার আর বোনের ওপর দেখাতো। একদিন বোনকে বাঁচাতে গিয়ে ওই লোকটার মাথায় জোরে ফুলদানি দিয়ে আঘাত করি, আর তাতেই সব শেষ হয়ে যায়। তারপর অনেকদিন রাতে ঘুমোতে পারতাম না। মনে হতো আমি খুনি, আমার হাত ভর্তি রক্ত। কিন্তু সেটা ভোলার আগেই আবারও সেই একই ঘটনা চোখের সামনে চলে এলো। বাবা মারা যাবার পর মামার কাছে ছিলাম 2 বছর, কিন্তু মামার মেয়ে মানে আমার দিদি, তার সাথেও একই ঘটনা ঘটতে দেখে একটা রাগ মাথাচাড়া দিয়ে উঠল। নিজেকে সামলাতে না পেরে একদিন তাকেও মেরে দিই। তবে এবার আর আগের বারের মতো কিছু মনে হয়নি, বরং একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল। আর তারপরেই বোনকে নিয়ে চলে আসি। অনেক কষ্টে প্রথম দিকে ছোটখাটো কাজ আর স্কলারশিপ এই দিয়ে চলতে থাকি দুজনে। তারপর আমি একটা চাকরি পাই। তারপর ধীরে ধীরে নিজের পড়াশোনা শেষ করে প্রমোশন হয়ে একটা ভালো জায়গায় পৌঁছই। কিন্তু কোনোভাবেই ওই রাগটা যাচ্ছিল না। আর তার উপর বারবার কোনো না কোনোভাবে এই ঘটনা চোখের সামনে আসতে থাকে। আর আমি হয়ে উঠি একজন খুনি, আপনাদের ভাষায় স্টোন ম্যান। এতখানি বলে রাকেশ থেমে যায়, আর তার সাথেই যেন নিস্তব্ধতা আরও বেড়ে যায়। তারপর হঠাৎ করেই ও বলে ওঠে, সবাই যখন বলছে আমি দোষী, তাহলে তো মানতেই হবে আমি দোষী। আর দোষ করলে তো শাস্তি পেতেই হবে। আর আমাকে নিশ্চয়ই মৃত্যুদণ্ড দেবেন আপনারা, আমি তা নেব না। ওর কথায় সবাই বেশ অবাক হয়ে যায়। আদিনাথ নিজের অজান্তেই বলে ওঠে, মানে? দেখুন, আপনি যদি ধরা দেন শাস্তি কমে যাবে। আপনারা আমাকে ধরলে মামলা হবে, লোক জানাজানি হবে। আবার আমার বোন আমাকে বাঁচাতে চাইবে, ফলে টাকাও খরচ হবে। আর এতে দুদিক দিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট হবে। তাই আমি স্বেচ্ছামৃত্যু নিলাম। কথাটা বলেই নিজেই নিজের হাতের শিরা কেটে ফেলে, আর কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। এরকম একটা ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না, ফলে কিছুক্ষণের জন্য সবাই স্থির হয়ে যায়। ঘোর কাটতেই আদিনাথ ওর কাছে ছুটে যায় আর বাকিদের বলে, এই
তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কোনো লাভ নেই, আমি শিরা কেটে ফেলেছি। তবে আজ আমার ফাঁসি হলে আমাকে আমার শেষ ইচ্ছের কথা জিজ্ঞেস করা হতো। সেই হিসেবেই একটা ইচ্ছের কথা জানাচ্ছি, রাখবেন? আদিনাথের সুর যেন নরম হয়ে এসেছে। শান্ত স্বরেই ও বলল, বলো, যদি পারি নিশ্চয়ই রাখবো। আমি রাকেশ, সবাই একজন ভালো মানুষ হিসেবেই চেনে। তাই যদি আমার পরিচয়টা গোপন রাখেন তাহলে আমার বোনটার জীবন নষ্ট হবে না। রাখবেন কথাটা? হি ইজ ডেড। ওর কথা শুনে সামন্ত বলে ওঠে, যাক, অবশেষে কেসটা শেষ হলো। কিন্তু স্যার, ও যেটা বলল সেটা করা কি ঠিক হবে? তা হলো, তবে এই সমস্যার সমাধান সত্যি আছে কিনা তা আমার জানা নেই। আর কেস তো এমনিতেই ক্লোজ হয়ে গেছে। সেখানে না হয় সবাই এটাই জানবে স্টোনম্যানের পুলিশের হাতে ধরা না দেওয়ার জন্য আত্মঘাতী হওয়ার ঘটনা। কথাটা বলেই আদিনাথ চলে গেল। আর সামন্ত রাকেশের বডিটা ফরেনসিকে পাঠানোর ব্যবস্থা করে নিজেও চলে গেল তার গন্তব্যে। আদিনাথের কথা মতোই পরদিন নিউজে দেখানো হলো অবশেষে স্টোনম্যানের কবল থেকে রক্ষা পেল শহরতলি। রাতের আতঙ্ক এই স্টোনম্যান মিলিয়ে গেল রাতের অন্ধকারেই। খবরটা দেখে রত্না চুপচাপ অঝরে কেঁদে চলেছে, কারণ তার বেঁচে থাকার শেষ আশাটাও যে আজ হারিয়ে গেল। এতটা বলে রত্না দেবী চুপ করে। একটা পিনপতন নীরবতা যেন চারিদিকে বিরাজ করছে। এটাই হয়তো নির্মম পরিণতি সকল অপরাধীর। তার চোখের কোণে জল। আজও সবটা বড্ড স্পষ্ট তার কাছে। এই নিস্তব্ধতা ভেঙে আবার তাকে প্রশ্ন করা হয়, আপনি এত কথা জানলেন কি করে, বিশেষ করে ওনার অফিসের কথা বা পুলিশের কথা? আসলে আমার দাদা যতই অপরাধী হোক, দিন শেষে ডায়েরিতে সারা দিনের কথা লিখে রাখতো নিজের ভুলের স্বীকারোক্তি। আর পুলিশের কথা কি করে জানলে? ও পুলিশের ওপর নজর রাখতো। শুধু তাই নয়, পুলিশের কোনো একজন ওকে সাহায্য করত। তবে সে কে তা আমার জানা নেই। কিন্তু পুলিশ তো বলেছিল ওনার মানসিক সমস্যা ছিল। আপনি কি সেটা অস্বীকার করতে পারবেন? আসলে কি জানেন তো, অপরাধী হয়ে কেউ জন্মায় না, সময় আর পরিস্থিতি তাকে অপরাধী করে দেয়। এদের সকলের জীবনেই থাকে নির্মম গল্প, যা কখনোই সামনে আসে না। আমি নিজের চোখে ওকে মারা যেতে দেখেছি, তাই আমি সবটাই জানি। এবার আসি তাহলে, নমস্কার। আর কথা না বলে সে চলে যায়। আর তার যাবার পথে চেয়ে থাকে অজস্র চোখ। এভাবেই তো কত রাকেশ অপরাধীর তকমা নিয়ে হারিয়ে যায় অন্ধকারে।